আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টর্শন অফ সলিড নন সার্কুলার মেম্বার্স। এর আগে আমরা যেটা করেছিলাম থিওরি ডিরাইভ করতে পেরেছিলাম ফর সার্কুলার সেকশনস, এবং পরবর্তীতে আমরা এটা ইউজ করেছিলাম সলিড এবং টিউবুলার দুই ধরনের সার্কুলার সেকশনের ক্ষেত্রেই। কিন্তু সেই থিওরি আমরা ডিরাইভ করেছিলাম যে ধরনের অ্যাজাম্পশনস নিয়ে, সেই অ্যাজাম্পশনস গুলা সবসময় ভ্যালিড নাও হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা লম্বা ইরেজার, যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, যে আমাদের অবশ্যই এই ধরনের ইরেজার আছে, সেই রকম একটা ইরেজার নিয়ে এটার গায়ে কতগুলা স্ট্রেট লাইন ড্র করি স্কেল এবং বল পেন ইউজ করে, তারপরে এটাকে ধরে যদি মোচড় দেই দুই হাতের মাঝে, তাহলে আমরা দেখতে পাবো যে এই লাইনগুলার অবস্থা এরকম হয়। হোয়ারাজ আমরা গোল শ্যাফটের মতো দেখতে ইরেজারও পাওয়া যায়, সেগুলোর গায়ে যদি এরকম দাগ দিয়ে মোচড় দিই, তাহলে এর আগে আমরা যেরকম দেখেছিলাম আর কি, এর আগে আমরা অ্যাজাম্পশন নিয়েছিলাম যে একটা সার্কুলার শ্যাফটকে টর্ক অ্যাপ্লাই করলে তার শেপটা চেঞ্জ হবে এমন ভাবে, এই যে এইভাবে চেঞ্জ হবে যে এখানে সেকশনের কোনো ওয়ার্পেজ হয় না, বা এই সেকশনটা অরিজিনালি যেটা প্লেন ছিল সেটা আফটার অ্যাপ্লিকেশন অফ প্লেন সেটা সার্কুলারই থাকে। কিন্তু এই প্রেজেন্ট কেস যেটা নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করছি, সেটাতে হলো যে নন সার্কুলার এবং রেক্টেঙ্গুলার শ্যাফট, ঠিক আছে, রেক্টেঙ্গুলার মেম্বার। এটাতে যদি টক দেই তাহলে আমরা একইভাবে দেখতে পাই যে আসলে এই এন্ডগুলা বা ক্রস সেকশন যেগুলা তার লংজিটিউডাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, সেগুলা আসলে বিফোর অ্যাপ্লিকেশন অফ টর্ক, যদিও সে একটা প্লেন সেকশন, আফটার অ্যাপ্লিকেশন অফ টর্ক সে আর প্লেন সেকশন থাকে না, এখানে সে তার ডিফরমেশন ঘটে যায়, ক্রস সেকশনের মধ্যে প্লেন থাকে না এবং ওয়ার্পেজ ঘটে আর কি। সো আগে যেই অ্যাজাম্পশন নিয়ে থিওরি ডিরাইভ করা হয়েছিল, সেই অ্যাজাম্পশন আর এখানে ভ্যালিড নেই। সো আমাদের নতুন কিছু এখানে করতে হবে আর কি। সো নতুন কিছু করতে গেলে আগে দেখতে হবে যে ডিফরমেশনটা আসলে কি হয়েছে। আমরা যদি এরকম লাইন টানি, এটার গায়ে লাইন টানলে আমরা যেটা দেখতে পাবো যে এই জায়গায় যদি আমরা জুম করি, অরিজিনালি দেখো এই যে এখানে যে লাইনগুলি দিয়ে একটা প্ল্যানার এলিমেন্ট ফর্ম করা হয়েছে, পরবর্তীতে আফটার ডিফরমেশন সেই প্ল্যানার এলিমেন্টটাকে যদি আমরা দেখি, এখানে যেটা 90 ডিগ্রি ছিল এই অ্যাঙ্গেলটা, এখানেও সেটা 90 ডিগ্রি আছে। সো ইনিশিয়ালি যে লাইনটা ছিল এট 90 পারপেন্ডিকুলার দুইটা প্লেন, এই লাইনগুলোর সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন, এখানে অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি। এটা আফটার অ্যাপ্লিকেশন অফ টর্কও 90 ডিগ্রি রয়েছে। এটা থেকে আমরা বুঝলাম যে এই জায়গায় তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল চেঞ্জ জিরো, তার মানে শিয়ার স্ট্রেনটা হবে জিরো। শিয়ার স্ট্রেন যদি জিরো হয়, যেহেতু এটা ইলাস্টিক্যালি ডিফর্ম করেছে, তাহলে টাও ইজ ইকুয়াল টু জি গামা, বা স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, যেহেতু টাও ইজ ইকুয়াল টু জি গামা বলে টাও জিরো, তার মানে শিয়ার স্ট্রেসও জিরো। তাইলে আমরা যেটা বুঝলাম যে এখানে শিয়ার স্ট্রেসটা জিরো, ঠিক আছে, এই পয়েন্টে শিয়ার স্ট্রেসটা জিরো। ওয়ারেজ আমরা যদি এইদিকে দেখি, এখানে কিন্তু অরিজিনালি 90 ডিগ্রি যেটা ছিল সেটা কিন্তু আর পরে 90 ডিগ্রি নাই, এখানে খেয়াল করো এগুলি বাঁকায় গেছে, ঠিক আছে, বা উপরেরটার দিকে যদি তাকাও সেটা কমে গেছে। সো এখানে আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, কাজেই এই জায়গায় স্ট্রেইন এক্সিস্ট করে মানে হলো আসলে এই জায়গায় স্ট্রেস ডেভেলপ করে। তাহলে এটা আমরা যদি দেখি যে এই জায়গায় স্ট্রেসটা এক্সিস্ট করে নট জিরো, ওয়ারএজ এই জায়গায় স্ট্রেসটা এক্সিস্ট করে না, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হয় নাই। তাহলে আমরা বুঝলাম যে আসলে কর্নার গুলাতে কোনো স্ট্রেস ডেভেলপ করবে না, ঠিক আছে। কোন কর্নার গুলাতে? তোমার এই কর্নার, এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার, চারটা কর্নারে এই জায়গাগুলোতে কোনো স্ট্রেস ডেভেলপ করবে না। ওয়ারএস যেখানে অ্যাঙ্গুলার ডিফরমেশন আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেখানে ডেভেলপ করবে। সো এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেস ডেভেলপ করতেছে, এই জায়গাটাতে, তার মানে হলো যে এটার মাঝখানে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই চার জায়গায় আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে তোমার এখানে
এখানে, এইখানে এবং এখানে, এই 4 জায়গায় স্ট্রেস ডেভেলপ করবে। ওয়ারএস তোমার এই কর্নার গুলা, এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার, তার মানে এই 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 এবং এই 4টা কর্নারে স্ট্রেসের ম্যাগনিটিউড 0 হবে। ঠিক আছে, সো এখন এই 4টা কর্নারে স্ট্রেস 0 হইলো, আমরা যদি আরেকটা লাইন ড্র করি, তাহলে এই বরাবর আসলে যদি দেখি, তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে যদি দেখি আর কি, তাহলে কিন্তু ইন বিটুইন কর্নারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 90 ডিগ্রি 90 থাকলেও ইন বিটুইন যেসব জায়গাগুলো আছে সেগুলা কিন্তু তুমি দেখো 0 থেকে ধীরে 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 গেছে না, তাহলে ইন বিটুইন জায়গাগুলোতে আসলে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। কাজেই এখানে 0, তার ভিতরে 0, একদম ভিতরে যেখানে ক্রস সেকশনের মূল XY অ্যাক্সিসের সেন্টার যেখানে আমরা দেখাই আর কি নরমালি, সেখানে 0, এখানে 0, কিন্তু ইন বিটুইন যখন সে নিচের দিকে নামা শুরু করলো, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ কিন্তু সারফেসেই দেখা যাচ্ছে। সো ভিতরেও অ্যাঙ্গেল চেঞ্জ গুলো আছে। তো ইন বিটুইন যেটা হয়, তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হতে থাকে, ইন আদার ওয়ার্ডস শিয়ার স্ট্রেস ডেভেলপ করতে থাকে, যেতে যেতে আবার এটা 0 হয়ে যায়। আর এগুলা সরাসরি বাড়তে বাড়তে এখানে আসে বা বাড়তে বাড়তে এখানে আসে। সো এগুলার ভ্যারিয়েশনটা হলো এই ধরনের। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম যে 4 কোণায় শিয়ার স্ট্রেস 0, কিন্তু যে কোনো সাইডের মাঝখানে শিয়ার স্ট্রেস এক্সিস্ট করবে। এখন বেশি কোনটা হবে? তোমার বেশি হবে যে পাতলা দিক যেটা, সেদিকে এইটা, এই স্ট্রেসের ভ্যালু বেশি হবে। ঠিক আছে, এই স্ট্রেসের ভ্যালু বেশি হবে। যেটা চড়া দিক, উইডথের দিক যেটা, যদি বলো B/T, তাহলে এটা হলো উইডথ, এটাকে আমরা বলবো থিকনেস। তাহলে এই জায়গায়ও শিয়ার স্ট্রেস হবে, বাট এটা ছোট হবে, এটা বড় হবে। ঠিক আছে, এখন এটার ডিরাইভেশন ভালো কমপ্লিকেটেড। ঠিক আমরা আন্ডার গ্রাজুয়েটে যে ধরনের ডিরাইভেশন করি সেইভাবে করা যায় না। সো এটা আমাদের স্কোপ অফ স্টাডির বাইরে। মাস্টার্সে একটা কোর্স আছে, বুয়েটের কথা যদি বলি, সেটা হলো C6101 থিওরি অফ ইলাস্টিসিটি। প্রফেসর তাসিন আর আমি সেটা পড়াই। যদি কেউ ওই কোর্স কখনো করো, তাহলে দেখবো যে হাউ টু ডিরাইভ দিস ইকুয়েশনস। আপাতত আমাদের দরকার নেই আন্ডার গ্রাজুয়েটে এত ঝামেলা করার। আমরা যেটা করব সেটা হলো যে, বুঝে গেলাম যে কি ঘটবে এটাতে, আমরা জানলাম যে 4 কর্নার স্ট্রেস 0, এখানে তোমার 2টা সাইডে স্ট্রেস ডেভেলপ করবে, এইখানে এইখানে, এই একটা সাইড যেরকম সেরকম এই দিকের এই দুটাতে ডেভেলপ করবে। সো মিডল পয়েন্ট গুলোতে স্ট্রেস ডেভেলপ করবে, এবং স্টিল আমরা যেটা জানি যে স্ট্রেসটা বেশি হবে এখানে। ঠিক আছে, কাজেই এটা কম। তাহলে টাউম্যাক্সটা জানতে পারলেই আমার ডিজাইন পারপাজে কাজ হয়ে যায়। আমার তো ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেই স্ট্রেসটাকে মেম্বারকে রেজিস্ট করতে হবে। সো টাউম্যাক্স জানাটা একটা কাজ। অন টপ অফ দ্যাট আমরা আরো কি জানতে চাই, যে কতটা রোটেট করবে সেটাও জানতে চাই। সো জটিলতায় না গিয়ে আমরা যেটা করব, ওখানে যে ইকুয়েশন গুলা ডিরাইভ করা হয়েছে সেগুলাকে আবার গ্রাফিক্যালি প্লট করা হয়েছে। টাউম্যাক্স এর এবং অ্যাঙ্গেল অফ টুইস্টের ইকুয়েশনটা গ্রাফিক্যালি প্লট করা হয়েছে। সেখান থেকে প্লট করা হয়েছে, মনে করো এক অ্যাক্সিসে B/T রেশিও দিয়ে প্লট করা হয়েছে, আর এক অ্যাক্সিসে আলফা বিটা ধরে প্লট করা হয়েছে, যেখানে আলফার ডেফিনেশনটা আছে এইভাবে, যে টাউম্যাক্স ইজ ইকুয়াল টু T/alpha BT স্কোয়ার, phi is equal to TL/beta BT cube G। সো দেখতেই পাইতেছো আমাদের আগের ইকুয়েশন গুলার মতোই করে করার চেষ্টা করা হয়েছে আর কি। সো ম্যাচ করানোর জন্য এখানে একটা আলফা এবং একটা বিটা বসানো হয়েছে, এবং গ্রাফিক্যালি প্লট করে এই আলফা বিটার ভ্যালু গুলা বের করে নিয়ে আসা হয়েছে, যে আলফা বিটা কত আসে সেই ক্ষেত্রে। ফাইন, তাহলে আমরা কিছুই করব না, আমরা করবো যেটা, সেটা হলো এই 2টা ইকুয়েশন মুখস্থ রাখবো, যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যদি উইথ ডাইমেনশন B and T হয়, তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ করবে তার থিকনেস বরাবর একদম এক্সট্রিম আউটার পয়েন্টে, এবং সেটার ভ্যালু হবে T/alpha BT স্কোয়ার। এটা আমরা মুখস্থ রাখবো। এরকম একটা টেবিল আমাদের দেওয়া থাকবে, এটা মুখস্থ করার কিছু নেই। টেবিল মুখস্থ করার মাঝে কোনো কিছু অ্যাচিভ করার নাই, প্রয়োজন হলে পরীক্ষায় এগুলি দেওয়া থাকে আর। তাহলে এখান থেকে আমরা B/T কত আসে, এই সেকশনের B কত, এই সেকশনের T কত, জিওমেট্রি থেকে আমরা রিড করব, রিড করে B/T ভ্যালুটা নিব। সে মনে করো B/T 1.75। এখন আমার আলফা আর বিটা বাইর করতে হবে। তাহলে 1.5 এবং 2 এর মাঝে আমি একটা লিনিয়ার ইন্টারপোলেশন করব। আমি এই ইয়ে করব না যে এটা কি এরকম স্ট্রেট ধরেই, আমি মনে করো এটা হলো 1.5 আর এটা হলো 2, এই দুইটার জন্য করব। আমি এটা দেখার চেষ্টা করব না যে সবগুলা প্লট করলে এটা এরকম হলো
না সবগুলা প্লট করলে এরকম হইলো নাকি এরকম হইলো নাকি এরকম হইলো, এটা দেখার চেষ্টা করব না। আমরা জাস্ট ধরে নিব যে 2 পয়েন্টের মাঝে লিনিয়ার ইন্টারপোলেট করা যায়। সো লিনিয়ার ইন্টারপোলেট যেহেতু করা যাবে, আমরা সে 1.2 হোয়াট এভার ইট ইজ ইন বিটুইন দুইটা পড়লে সেটা আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করতে জানি, আলফা বিটা এখান থেকে বের করে নিয়ে আসবো ফর আওয়ার বি/টি রেশিও। ওয়ান্স আমরা আলফা বিটা বের করে নিয়ে আসি, আমরা যেটা বের করতে পারবো সেটা হলো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এই ক্রস সেকশনে কত ডেভেলপ করবে, এবং ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দিস টর্ক টি আমাদের এই মেম্বারটা কত রোটেট করবে বা অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে সেটা আমরা বের করতে পারবো। আগের মতোই যেটা আছে সেটা হলো যে তোমার ইউনিট ডিফরমেশনের জন্য যে টর্ক লাগে সেটাকে আমরা বলি কি, ইউনিট অ্যাঙ্গেল অফ টুইস্টের জন্য যে টর্ক লাগে সেটাকে আমরা এখানে বলি তোমার টরশনাল স্টিফনেস। তাহলে ইউনিট অ্যাঙ্গেল অফ টুইস্টের জন্য যে টর্ক সেটা হলো কি টি বাই কি, এটা ভাগ করে দিলেই বের হয়ে যায় যে কত আসে টি/ফাই। তাহলে তুমি টি/ফাই হবে কি, এখানে ফাইটাকে নিচে নাও, টিটা রাখো আর বাকি সব ওই সাইডে ট্রান্সফার করে দাও, তাহলে কি আসে, জাস্ট এটা আসে। সো আমরা সার্কুলার ক্রস সেকশনের জন্য অ্যাঙ্গেল অফ টুইস্টও যেমন বের করতে পারি, সেরকম তার টরশনাল স্টিফনেস কত সেটাও বের করতে পারবো। সো এই তিনটা ইকুয়েশন থেকে বেসিক্যালি আমরা আমাদের রিকোয়ার্ড জিনিসগুলা বের করতে পারবো, এবং কিভাবে ইকুয়েশন ডিরাইভ করা হয়েছে সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে ওই 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 ইকুয়েশন ডিরাইভেশনের ডেপথে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, সেজন্য আমরা স্কিপ করে এটা হায়ার স্টাডিজে যেটা করা আছে ফাইনাল টিউন ভাবে খুব ইজি ভাবে যেটা দেওয়া আছে সেটাই আমরা নিয়ে সরাসরি ইউজ করবো। আজকের ক্লাসে আমাদের যে দ্বিতীয় থিওরিটা দেখা দরকার সেটা হচ্ছে তোমার যদি থিন ওয়াল টিউবুলার মেম্বার থাকে সেই ক্ষেত্রে তার জন্য আমরা কিভাবে টরশনের যে ইফেক্ট আসে সেটা ক্যালকুলেট করব। টরশনের ইফেক্ট বলতে আমরা এখানে যেটা বুঝাচ্ছি সেটা হলো তোমার টরশনাল স্ট্রেস কত ডেভেলপ করবে বা ম্যাক্সিমাম স্ট্রেস কত হতে পারে, এবং সেই মেম্বারের অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটার জন্য রিলেভেন্ট যে ইকুয়েশনগুলো আমাদের দরকার সেইগুলা বের করার চেষ্টা করব। এখানে আমরা এর আগে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে টাউম্যাক্স এবং আমার টরশনাল স্টিফনেস এই দুইটা জিনিস আমার কাজে লাগে। সো আমরাও বেসিক্যালি যেভাবেই পারি না কেন এই দুইটা জিনিস বের করার চেষ্টা করব। প্রথমে আমরা টাউম্যাক্সটা বের করার জন্য কি করা যায় সেটা দেখি। মনে করো এটা আমার একটা টিউব আছে, যেটা এই টিউবটা যার থিকনেস ভ্যারিয়েবল আছে অ্যালং দ্য লেন্থ অফ দ্য টিউব, ক্রস সেকশনের উপরে বলছি, এই থিকনেসটা ভ্যারি করে। আর এটা হচ্ছে মূল টিউবটা, যেটার এই ক্রস সেকশনটা তোমার ফিগার সি তে দেখানো আছে। আমরা যেহেতু বইয়ের থেকে নিয়েছি সেজন্য ফিগারের নিচে এ এন্ড সি সাবস্ক্রিপ্টগুলো এসেছে, বি ফিগারটা আমাদের এখানে দরকার নেই বলে এটা বাদ দিয়েছি। এখন আমরা যেটা করব, এটার একটা ইউনিট লেন্থ নিব। এই টিউবের এদিকে লেন্থ যদি টোটাল লেন্থ যদি এল হয়ে থাকে তার থেকে একটা ইউনিট লেন্থ 1 নিয়ে আমরা কাজ করব, এবং এর মধ্যে একটা সার্টেন ছোট এলিমেন্টকে আমরা আইডেন্টিফাই করি। এই হচ্ছে আমাদের সেই এলিমেন্টের লেন্থ আমরা ধরি এই ক্রস সেকশন বরাবর লেন্থের পরিমাণ ডিএস এবং এইদিকে তার থিকনেস টি। তাহলে এরিয়াটা কত, ডিএস ইন্টু টি। তাহলে এই ডিফারেন্সিয়াল এলিমেন্টার ভলিউম কত হবে, ডিএস ইন্টু টি ইন্টু 1। এটা আমরা আপাতত জেনে সেই জিনিসটা ডিসকাশনের এক সাইডে সরায় রাখলাম। এখন মূল টপিকে যদি আসি আমরা, সেই ক্ষেত্রে দেখো এটা একটা টিউব যার মধ্যে একটা টর্ক অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি হবে, তার মধ্যে অ্যাপ্লাইড টর্ক যেহেতু আছে, মেম্বারটা যদি ফেল না করে এই টর্কটাকে তাকে রেজিস্ট করতে হবে। কিভাবে সে রেজিস্ট করবে, ইন্টারনালি এই টর্কটা রেজিস্ট করতে হবে। ইন্টারনালি কিভাবে টর্ক রেজিস্ট হয়, আমরা এর আগে সার্কুলার ক্রস সেকশন, যেটা আমাদের জন্য খুব সহজ ছিল ডিরাইভ করা, সেটার জন্য আমরা ডিরাইভেশন দেখেছিলাম যে কি হয়েছিল। আমরা দেখেছিলাম যে ইন্টারনালি এই টর্কটা সে রেজিস্ট করার জন্য কি ঘটে, তার ভিতরে শিয়ার স্ট্রেস ডেভেলপ করে, এবং শিয়ার স্ট্রেস থেকে আমরা বলেছিলাম কি যে কোনো পয়েন্টের স্ট্রেসকে তার এরিয়া দিয়ে গুণ করলে শিয়ার ফোর্সের ভ্যালুটা পাওয়া যায়। ডিস্টেন্স দিয়ে সেন্টার থেকে গুণ করলে সেই পয়েন্টে যে ডিফারেন্সিয়াল টর্কটা রেজিস্টিং টর্ক হিসেবে ডেভেলপ করলো সেটা আমরা বের করতে পারি, এবং পুরো এরিয়ার উপরে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল টর্কটা সাথে অ্যাপ্লাইড টর্কের সাথে ইন্টারনাল রেজিস্টিংটা ইকুয়েট করে দিতে পারি, এবং সেখান থেকে আমরা টাউম্যাক্সটা ইভেন্চুয়ালি বের করেছিলাম। একইভাবে আমরা এখানেও সেই একই কাজ করব। এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে, আমরা ক্রস সেকশনে ফেরত আসি, যেটা নিয়ে আমরা আজকে কাজ শুরু করলাম। এই ক্রস সেকশনের উপরে আমরা একটা সার্টেন লেন্থ অলরেডি সিলেক্ট করে রেখেছি, ডিএস। এখন টরশনাল রেজিস্ট্যান্সটা তাহলে কি হবে, আমার অ্যাপ্লাইড টর্ক যদি এখানে ক্লকওয়াইজ হয়
এদিকে যদি হয় অ্যাপ্লাইড টর্কটা তোমার যদি হয় অ্যাপ্লাইড টর্কটা যদি হয় এইরকম, তাহলে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করবে কি, রেজিস্ট্যান্স ডেভেলপ করতে হবে তার উল্টা দিকে, রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতে হবে এরকম। সো এই হচ্ছে মূল মেকানিজম। তাহলে আমার অ্যাপ্লাইড টর্কের জন্য উল্টা দিকে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তাহলে মনে করো এখানে একটা ফোর্স ডেভেলপ করেছে, সেটার থেকে আলটিমেটলি সেন্টারের অ্যাবাউটে সে যে টর্ক রেজিস্টিং টর্ক দিবে সেটার থেকে আসবে, এবং পুরাটার উপরে এরকম ছোট ছোট এরিয়া সব যোগ করে বের করলে আমরা অ্যাপ্লাইড টর্ক এবং রেজিস্টিং টর্ক ইকুয়েট করতে পারবো। তাহলে অ্যাপ্লাইড টর্কটা আমরা কিভাবে বের করবো সেটা চিন্তা করি। এখানে আমরা যেটা ইউজ করব সেটা হলো ফ্লুইড ফ্লো অ্যানালজিটা ইউজ করব, যে এক সাইড থেকে একটা টিউবের মধ্যে যদি ইটসেলফ এই ক্রস সেকশনটাকে আমরা একটা চ্যানেলের মতো চিন্তা করি, একদিক থেকে যদি ফ্লুইড ইন করা দিই তাহলে এটা এইভাবে ফ্লো করতে তোমার একটা ডিরেকশনে এখান দিয়ে ফ্লো করা শুরু করবে, ইভেন্চুয়ালি এটা একই ডিরেকশনে যে এই দিক দিয়ে আউট হয়ে যাবে। তাহলে এখানেও শিয়ার যেটা ডেভেলপ করবে ইনফ্যাক্ট সেগুলি সব এই ডিরেকশনে ফ্লো করতে থাকবে, যাতে তার রেজিস্টিং টর্কটা উল্টা দিকে হয়, অ্যাপ্লাইড টর্কের উল্টা দিকে। তাহলে পার ইউনিট লেন্থে যদি শিয়ারের ম্যাগনিটিউডটা হয় স্মল কিউ, পার ইউনিট লেন্থে আমরা যদি বলি স্মল কিউ, তাহলে আমার যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট আমরা শুরুতে নিয়েছিলাম এদিকে যার লেন্থ ছিল ডিএস, সেখানে ডিউ টু শিয়ার কত ফোর্স ডেভেলপ করবে, ইউনিট লেন্থে হয় স্মল কিউ, তাহলে ডিএস লেন্থের উপরে হবে স্মল কিউ ইন্টু ডিএস, এই পরিমাণ শিয়ার ডেভেলপ করবে এই ডিফারেন্সিয়াল এলিমেন্টের এই ফেজটাতে। শিয়ারের পরিমাণ যদি এই হয়, আমরা যদি একটু আঁকি দেখো, ফোর্সটা কাজ করবে কোন দিকে, ফোর্সটা কাজ করবে এই দিকে। আর এটা যদি আমার সেন্ট্রয়েড হয়ে থাকে, সেন্ট্রয়েড থেকে তার ডিস্টেন্স কত সেটা আমরা ড্র করি, এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো স্মল আর। তাহলে এই ডিস্টেন্সটা যদি হয় স্মল আর, এই ডিস্টেন্সটা যদি হয় স্মল আর, এবং আমার ফোর্সের ম্যাগনিটিউড যদি হয় কিউ ডিএস, তাহলে এই ডিফারেন্সিয়াল ইয়ারের উপরে যে ফোর্সটা আছে সেটা সেন্টারের অ্যাবাউটে কি হবে, একটা ডিফারেন্সিয়াল টর্ক দিতে থাকবে। সেই ডিফারেন্সিয়াল টর্কের ম্যাগনিটিউডটা কত হবে, আমরা যদি বলি স্মল ডিটি, তাহলে এটা হবে তোমার স্মল ডিটি সমান সমান কিউ ডিএস ইন্টু স্মল আর, এই হবে আমার ডিফারেন্সিয়াল টর্কের ভ্যালু। তাহলে কিউ ডিএস ইন্টু স্মল আর আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল টর্কটা কত হবে ডিটি কে, পুরাটা এরিয়ার উপরে যদি আমরা ইন্টিগ্রেট করে নিয়ে আসি, সেটাই হবে আমার টোটাল টর্কের ভ্যালু। টোটাল টর্ক তাহলে এই যে যেটা বের করলাম কিউ ডিএস ইন্টু আর, এটাকে আমি পুরা এই এরিয়াটার উপরে যতটা থিকনেস বরাবর এরিয়া আছে পুরাটার উপরে ইন্টিগ্রেট করব, তাহলে সেটা হবে টোটাল টর্ক। তাহলে টোটাল টর্ক আমরা লিখতে পারবো এই ইকুয়েশন দিয়ে। দেখো এখানে ছিল কিউডিএস, এই হলো তোমার কিউডিএস, আর ডিস্টেন্স ছিল আর, এই হলো আর, তাহলে পুরাটার উপরে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল টর্ক। এখন এই ছবিতেই আমরা আরেকটা জিনিস দেখি, এটাকে একটু জুম করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি দেখি একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে ড্র করি, দেখো এই একটা ট্রায়াঙ্গেল ড্র করি যার এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে আরেকটা বাহু, এবং এটা হচ্ছে তার ভূমি। ভূমির লেন্থটা কি, ভূমির লেন্থ হচ্ছে 8ds, এবং এই ভূমি থেকে টপের উচ্চতাটা কত, এটা আর। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ডিএস ইন্টু আর। এখন এই ট্রায়াঙ্গেলটা কিন্তু সলিড ম্যাটেরিয়াল হিসেবে নাই, এটা আমরা মনে করো এরকম হ্যাশ দিয়ে দেখালাম এটা, ঠিক আছে। তাহলে আমরা যখন একটু আগে একটা কোয়ান্টিটি বের করে নিয়ে এসেছিলাম কিউ ডিএস ইন্টু আর, পুরাটার উপরে ইন্টিগ্রেট করব, কিউ হচ্ছে পার ইউনিট লেন্থে শিয়ার ফ্লো, তাহলে এটা একটা ফিক্সড টার্ম, ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের সাইনের ভিতরে থাকবে কি আর ডিএস। তাহলে আর ডিএস এর ইন্টিগ্রেশনটা কি আসলে, এখানে দেখো এই ছোট যে এরিয়াটা আমরা দেখালাম সেই এরিয়া সমান হচ্ছে হাফ আর ডিএস, তাহলে আর ডিএস সমান কত, 2 টাইমস দিস এরিয়া। তাহলে আমি যদি পুরা এই জোনের উপরে এটাকে ইন্টিগ্রেট করি, পুরা জোনের উপরে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এইটুকু লেন্থে যখন আমরা ডিএস লেন্থের উপরে ছিলাম তখন ছিল সে তোমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া। কিন্তু আমরা যদি যেতে 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 এভাবে পুরাটার উপরে একবার ঘুরে আসি, পুরা এরিয়ার উপরে ইন্টিগ্রেট করি, তাহলে কি আসবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমরা একটা লাইন আঁকি, সেন্টার লাইনে থাকার চেষ্টা করব। যদি এটা যেহেতু ফ্রি হ্যান্ড ড্র করতেছি ডেফিনেটলি সেন্টার লাইনে যাবে না, এবং আমি ফার্স্ট ড্র করারও চেষ্টা করতেছি, কাজে আমার পক্ষে মেনটেন করা সম্ভব হয় না। জাস্ট বোঝানোর জন্য আমি যেটা করতেছি সেটা হলো এঁকে যাই, মনে করো এঁকে যাই। তাহলে এই স্মল ডিএসটা যেতে 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 ট্রাভেল করে যখন আবার ফেরত আসবে তখন কি হবে,
সেটা আসলে এই হ্যাশ দেওয়া এরিয়াটা সামেশন করতে থাকলে এই হ্যাশ দেওয়া এরিয়াটা পুরাটার উপরে যখন সামেশন হবে আসলে দাঁড়াবে কি, এটা আসলে সেন্টার লাইন দিয়ে যে এনক্লোজড এরিয়া আছে এই এরিয়ার পরিমাণে চলে আসবে। ঠিক আছে, সেন্ট্রাল লাইন দিয়ে এনক্লোজড এরিয়ার পরিমাণে হবে। এখানে আসলে সেন্ট্রাল লাইনটা এরকম থাকবে আর কি, দ্রুত আঁকতে গিয়ে এরকম বদল। এনিওয়ে, তাহলে আমরা বুঝলাম যে এই আরডিএস কে যদি ইন্টিগ্রেট করা হয় সেখান থেকে এই এরিয়াটা পাওয়া যাবে। তাহলে আমাদের ইকুয়েশনে এখন ফেরত যাই আমরা। ইকুয়েশনে কি ছিল? ইকুয়েশনে ছিল আমাদের টোটাল অ্যাপ্লাইড টর্ক ইজ ইকুয়াল টু রেজিস্টিং টর্কের সমান আর কিউ ডিএস, যেটা আমরা এই প্রথম ছবি থেকে নিয়ে এসেছিলাম ফিগার 20 থেকে। তাহলে আমরা বললাম যে এখান থেকে আমরা কি বের করতে পারি, পার ইউনিটের লেন্থে শিয়ার ফ্লোটা বের করতে পারি ইকুয়েশনের ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে আরডিএস থাকে এবং সেটা কি হয় 2 টাইমস এটার থেকে আমরা দেখলাম যে ট্রায়াঙ্গেলের আমরা দেখেই এসেছি যে এরিয়াটা কি, সেখান থেকে আমরা দেখলাম এটা আসলে 2 টাইমস এনক্লোজড এরিয়া। তাহলে আমরা লিখতে পারি কি, এটার থেকে আমরা লিখতে পারি যে টর্ক ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2 এনক্লোজড এরিয়া, কিউ ইন্টু 2 এনক্লোজড এরিয়া, বা শিয়ার ফ্লো পার ইউনিট লেন্থ যেটা কিউ সেটা সমান এখান থেকে আমরা লিখতে পারি টর্ক ডিভাইড বাই 2 এরিয়া। এখন অঙ্কে আমার আসলে শিয়ার ফ্লো দরকার নেই, আমরা যখন ডিজাইন করতে যাই তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রেসটা। তাহলে পার ইউনিট লেন্থে শিয়ার হচ্ছে তোমার কিউ, তাহলে স্ট্রেস কি বলি, স্ট্রেস আমরা বলি ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এইদিকে নিয়েছি আমি ইউনিট লেন্থ, আমি কিউ যখন ডিফাইন করি এইদিকে ছিল ইউনিট লেন্থ আর এদিকে ছিল কি থিকনেস টি। তাহলে এরিয়াটা হচ্ছে কত, 1 ইন্টু টি, 1 ইন্টু টি তে আসে কিউ, তাইলে 1 ইউনিট এরিয়ার উপরে কত আসবে, কিউ কে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই তাইলে যা আসে সেটাই। সো আমার শিয়ার স্ট্রেসের ম্যাগনিটিউডটা আমরা যখন বের করতে যাব তখন সেটা কি হবে, কিউ কে টি দিয়ে ভাগ করে দাও, কিউ কে টি দিয়ে ভাগ করে দিলে তাহলে আসে কি, তাহলে আসে তোমার টি ডিভাইড বাই টোয়াইস এ টি। এটা হলো আমার তাহলে টাউ ইজ ইকুয়াল টু যেটা ডেভেলপ করবে বা শিয়ার স্ট্রেস যেটা ডেভেলপ করবে এই আমার টিউবের মধ্যে সেটার জন্য ইকুয়েশন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে স্ট্রেসের পরিমাণটা কি। নেক্সট আমার কি দরকার, নেক্সট আমার দরকার যে আসলে অ্যাঙ্গেল অফ টুইস্ট যেহেতু বের করতে হবে আমার আসলে টর্শনাল স্টিফনেসটা বের করা দরকার। টর্শনাল স্টিফনেস বের করার জন্য দেখো আমরা এই ছবিটা শুরুতে ডেসক্রাইব করেছিলাম কিভাবে, আমরা এলিমেন্টটা নিয়েছিলাম খেয়াল করে দেখো, বলেছিলাম যে এইদিকে অ্যালং দ্য লেন্থ অফ দ্য শ্যাফট তার লেন্থ আমরা ইউনিট নিয়েছি। ঠিক আছে, ফাইন, সেটা আমরা একটু মাথায় রাখি, সেটা মাথায় রেখে আমরা কাজটা আগানোর চেষ্টা করি। তাহলে ইলাস্ট্রিক স্ট্রেইন এনার্জির থেকে আমরা বলতে পারি যে ইলাস্ট্রিক স্ট্রেইন এনার্জির ডিটেইলটা আমরা পড়বো আগামী টার্মে। এই টার্মে আমরা জাস্ট ছোট যে ডিরাইভেশন দেখেছিলাম সেটার থেকে আগাবো। আমরা দেখেছিলাম কি স্ট্রেস স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস মডুলাস ইন্টু ডিভি, এটাকে ইন্টিগ্রেট করলে সোজা কথা হলো সিগমা স্কোয়ার বাই টোয়াইস ই ইন্টু ডিভির ইন্টিগ্রেশন আমরা আগে দেখছিলাম। তো এখানে স্ট্রেসটা কি শিয়ার স্ট্রেস, তাহলে সিগমাকে রিপ্লেস করব তোমার টাও দিয়ে, একই সময় তাহলে ই কে রিপ্লেস করতে হবে জি দিয়ে। তাইলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কি, আমার ইকুয়েশনটা দাঁড়াবে এই পার্টিকুলার কেসে তোমার টাও স্কোয়ার বাই টোয়াইস জি ইন্টু ডিভি, এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি ওভার দ্য ভলিউম তাহলে আমি ইলাস্টিক স্ট্রেইন এনার্জিটা পেয়ে যাব। আপাতত আমরা ধরেছি যেহেতু তোমার ইউনিট লেন্থ হলে ডিফারেন্সিয়াল ভলিউমটা কত হবে, ডিফারেন্সিয়াল ভলিউমটা হবে ওখানে ছিল দেখো আমাদের ছবিটা ছিল এরকম, তাই না? তাহলে এইদিকে হচ্ছে 1, ঠিক আছে, এই হইলো 1, এটা থিকনেস এই 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 ফেজগুলোর থিকনেস ছিল কি টি, ঠিক আছে, তাহলে এই হলো টি, আর এই লেন্থটা ছিল কি, এই লেন্থটা ছিল ডিএস। তাহলে এই এই এলিমেন্টটার ভলিউম কত আমরা পেয়ে গেলাম 1 ইন্টু টি ইন্টু ডিএস, এই হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম যখন এইদিকে লেন্থটা হচ্ছে আমার 1 লংজিটিউডাল ডিরেকশন। সেই ক্ষেত্রে আমি ডিভি ইজ ইকুয়াল টু বসিয়ে দিই 1 ইন্টু টি ইন্টু ডিএস এই জায়গায়। তাহলে ইলাস্ট্রিক স্ট্রেইন এনার্জির ফর্মুলাটা কি আসে, তোমার টাও স্কোয়ার বাই টোয়াইস জি রিমেইন্স আপাতত টাও স্কোয়ার বাই টোয়াইস জি, আর ডিভি এর জায়গায় আমরা বসা দিব 1 ইন্টু টি ডিএস, এটা আমরা প্রথমে বসাই। এখন দেখো টাও এর মান আমরা মাত্রই বের করে এসেছি, ঠিক আছে, মাত্রই বের করেছি, কত বের করেছি দেখো, টাও এর মানটা আমরা বের করেছি টি বাই টোয়াইস এ টি। এখানে আমরা টাও এর মান বের করে এসেছি টি বাই টোয়াইস এ টি, ঠিক আছে। তাহলে টাও এর মান যেহেতু আমাদের জানা আছে, আমরা যেটা করব এখান থেকে টাও এর মানটা নিয়ে যাই, নিয়ে এখানে বসায় দিই। তাহলে
কি আসবে দেখো, টি স্কোয়ার একটা আসবে, এই হলো আমার টি স্কোয়ার, তারপরে আসবে কি টাউ স্কোয়ার, যেহেতু এটা হয়ে যাবে তোমার কত 4, আর এখানে ছিল ডিভাইড বাই 2g, তাহলে 4 ইন্টু 2, এখানে আসলো 8, ঠিক আছে, তাহলে এটা আসলো 8, এই এ স্কোয়ার, তাইলে এই আসলো তোমার এ স্কোয়ার, এবং এখানে টি স্কোয়ার হবে এটার থেকে, এখানে একটা টি স্কোয়ার, বাট অ্যাগেইন তোমার এই যে ডিভির মধ্যে কি আছে, একটা টি আছে, টিডিএস, তাহলে ডিভিটা যখন বসাবা উপরের টি এবং নিচের টি কাটা গিয়ে কি হবে, টি স্কোয়ার হয়ে যাবে টি। তাহলে ইভেনচুয়ালি এখানে যখন আমরা টাও এর মান বসালাম এবং ডিভি এর মান বসালাম, কাটাকাটি করার পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার বাই 8a স্কোয়ার জিটি ডিএস। এখন আমার ক্রস সেকশনের উপরে একটা গিভেন অ্যাপ্লাইড টর্ক আছে টি, সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, ম্যাটেরিয়াল প্রপার্টি জি সেটাও বাইরে নিয়ে আসলাম, ক্রস সেকশন যেহেতু একটা গিভেন ক্রস সেকশন, কাজে তার এরকম আরবিটারি যেটাই সেন্টার লাইন থাকুক না কেন থিকনেস বরাবর, এই এরিয়াটাও অলওয়েজ সেম, বা এনক্লোজড এরিয়া এ যেটা সেটা সেম, তাহলে এ স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম ইভেনচুয়ালি। তাহলে আমাদের ইকুয়েশন রিডিউসড হলো কি টি স্কোয়ার বাই 4a স্কোয়ার জি, তারপরে কি ইন্টিগ্রেশন অফ ডিএস বাই টি। তাহলে আমার ইউনিট লেন্থের জন্য স্ট্রেন এনার্জির পরিমাণ এইটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে, ইউনিট লেন্থের জন্য। তাহলে ইউনিট লেন্থের জন্য আমরা যদি পাই, এখন আমরা যেটা করি সেটা হলো যে তোমার পার ইউনিট লেন্থে তাহলে কি আসতেছে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা আসি যে তোমার ওয়ার্ক ডান কত পার ইউনিট লেন্থে আমরা বের করছি এখানে, এটা ইলাস্টিক স্ট্রেন এনার্জি থেকে। একই সময় টর্কটা যেহেতু অ্যাপ্লাই করেছি কি হবে, তার রোটেশন হবে, তাহলে ইউনিট লেন্থে এখন রোটেশন যদি আমি বলি স্মল থিটা, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত। অরিজিনালি টর্ক অ্যাপ্লাই করার আগে রোটেশন ছিল 0, এবং লিনিয়ারলি এই রোটেশনটা বাড়া শুরু করেছে অ্যালং দ্য টাইম টি, এই রোটেশন 0 থেকে থিটা হয়েছে, ঠিক আছে। সো দিস ইজ থিটা, দিস ইজ 0, এখানে যখন ফোর্সের কোনো টর্কের মান ছিল না, বা টর্ক জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে, এখানে হলো টর্ক যখন অ্যাপ্লাই করা শেষ হয়েছে। তাহলে অল অ্যালং দ্য টাইম আমি যদি হিসাব করতে চাই এভারেজ টর্ক কত ছিল, এভারেজ টর্ক বা এভারেজ তুমি রোটেশনও যদি বলতে চাও যে রোটেশন কত, এখানে যখন টর্ক 0 তখন রোটেশন 0, এখানে যখন ফুল টর্ক তখন এই হলো তোমার রোটেশন, সেটা যদি বলো হাফ অফ দা ভ্যালু আমি ইউজ করতে পারি আর কি। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা তুমি টি ইনটু থিটা বাই 2 যদি বলো তাইলে হয়ে যায় আর কি। যখন এই ফুল টি যদি ধরো, তাহলে এভারেজ রোটেশন হচ্ছে থিটা বাই 2, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক কত আমার ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে, এই হচ্ছে ওয়ার্ক ডান টি ইনটু থিটা বাই 2, ঠিক আছে। তাইলে ইউনিট লেন্থে এটা আসলো। তাইলে এখন আমরা যদি বসায় দেই ইকুয়েট করে, তাহলে আমরা কি লিখতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, তোমার এখানে ইকুয়েট করো এটার সাথে, এই একটা ইকুয়েশন, এবং এই একটা ইকুয়েশন, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন আমরা ইকুয়েট করে দিই, তাহলে থিটার ভ্যালুটা বের করা যায়, ঠিক আছে। থিটার ভ্যালুটা যখন আমরা বের করব, এই দুইটাকে খাতায় লেখো, পাশাপাশি লেখো, দুইটাকে ইকুয়েট করে দাও, থিটার ভ্যালুটা বের হবে এবং থিটা হবে এটা। তাহলে এটা কি, থিটা হচ্ছে তোমার পার ইউনিট লেন্থে যেই অ্যাঙ্গেল অফ টুইস্ট হলো সেটা, ঠিক আছে। তাহলে এখন তুমি যেটা করো, ইউনিট লেন্থে যদি এটা হয়, টোটাল লেন্থে থিটা যদি আমরা বলি অ্যাঙ্গেল অফ টুইস্ট ফাই, তাহলে সেটা কত হবে, 1 লেন্থে হয় থিটা, এর লেন্থ হবে থিটা ইন্টু এল, তাহলে তোমার ফাই এর ভ্যালু হবে কত, ফাই এর ভ্যালু হবে তোমার এটা থিটা ইন্টু এল, এই হলো থিটা ইন্টু এল, ঠিক আছে, এই হলো আমার ফাই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা থিটা ইন্টু এল করলেই ফাই পেয়ে যাই, ঠিক আছে। তো ফাই ইজ ইকুয়াল টু হবে কি থিটা ইন্টু এল, তার মানে এটাকে এল দিয়ে গুণ করলে যেটা সেটা হচ্ছে ফাই, ঠিক আছে। তাইলে ফাই এর মান যেহেতু আমার জানা আছে, আমরা জানি কি ইউনিট ডিফরমেশনের জন্য যে টর্ক লাগে সেটাই হচ্ছে স্টিফনেস। তাহলে টি বাই ফাই হচ্ছে তোমার স্টিফনেস কেটি, যেটা টরশনাল স্টিফনেস কেটি। তাহলে টি বাই ফাই করলে আমরা পেয়ে গেলাম এই ভ্যালুটা এত, ওকে, বা টরশনাল স্টিফনেস অফ দিস শ্যাফট পেয়ে গেলাম 4a স্কয়ার জি ডিভাইড বাই সামেশন অফ ডিএস বাই টি ইনটু এল। তাহলে এইটা আসতেছে আমার টিউবুলার শ্যাফটের জন্য যার থিকনেস ভ্যারি করতে পারে, তার জন্য আমার টরশনাল স্টিফনেসের ভ্যালুটা কত হবে। তাহলে টিউবুলার শ্যাফটে আমার আজকের ক্লাসে
ইকুয়েশন হিসাবে এন্ড প্রোডাক্ট কি একটা হলো যে আমি তার মধ্যে স্ট্রেসের ম্যাগনিটিউড কত সেটা পাবো, টাউ ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড টর্ক ডিভাইড বাই টুয়াইস এটি, যেখানে এটা হচ্ছে এই টিউবের এনক্লোজড এরিয়া, সেন্টার লাইন দিয়ে যে এনক্লোজড এরিয়া সেটা, এবং একইভাবে তার স্টিফনেসটা আমরা বের করলাম, সেই স্টিফনেসের ভ্যালু কেটি হচ্ছে কি 4a স্কয়ার ডিভাইড বাই সামেশন অফ ds বাই টি ইনটু g বাই l, যেখানে अगेन এটা হচ্ছে তোমার এনক্লোজড এরিয়া বাই দ্য সেন্টার লাইন। সো এই হচ্ছে আমাদের এই টিউবওয়েলের জন্য শ্যাফটের জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা। এক্সাম্পল 3 রে রিডু করতে বলা হয়েছে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল 3 তে ভ্যালুগুলো যেগুলি দেওয়া ছিল আমরা সরাসরি নিয়ে আসবো আর কি, ঠিক আছে? তাহলে কি ছিল দেখো, 40 নিউটন মিটার টর্ক ছিল এবং তোমার ইনসাইড এবং আউটসাইড রেডিয়াস গুলা দেওয়া ছিল। তার মানে আউটসাইড রেডিয়াস হলো এইটুকু 10 mm আর এইটুকু হলো তোমার 8 mm, ঠিক আছে? তাহলে থিকনেস জানা আছে আর কি, সোজা কথা। তোমার এখান থেকে এই পর্যন্ত 10 আর এখান থেকে এই পর্যন্ত 8 হলে এটা কত, 2 mm। তাহলে বলা হয়েছে কি তোমার রিওয়ার্ক করতে, ওখানে আমরা কি করছিলাম, স্ট্রেস বের করেছিলাম, এই তো। তাহলে স্ট্রেস বের করার ফর্মুলাটা আমরা কি পেয়েছি আজকে, দেখো এটা পেয়েছি টি বাই টুয়াইস এটি। তাহলে টিটা আমরা জানি 40, টি ক্যাপিটাল টি যেটা আর কি টর্ক, সেটা আমরা জানি 40, আর এটা হলো তোমার কত 2 mm, আর 2 তো 2, আর লাগবে কি এনক্লোজড এরিয়া কত সেটা। তাহলে তোমার দেখো ডেটাতে আছে কি তোমার এটা হচ্ছে 10 মিলি, এখান থেকে এটুকু 10 মিলি আর এখান থেকে এটুকু 8 মিলি। তাহলে এই যে সেন্টার লাইন যেটা আমরা ড্র করতে চাই সেটা কত হবে, বুঝতেই পারতেছো যে সেটা হবে তোমার 9 মিলি, তাই না? তাহলে এই এরিয়াটা তো আমরা বাইর করতেই পারি পাই ডি স্কোয়ার বাই পাই আর স্কোয়ার থেকে। তাহলে টি বাই টুয়াইস এটি ইজ দ্য ফর্মুলা, টি এর মান বসায় দিলা, এই 2 হচ্ছে এই 2, এই টিটা হচ্ছে 2, আর তোমার এরিয়াটা কত পাই রেডিয়াস স্কোয়ার, তাহলে রেডিয়াস হলো তোমার 9, তাহলে এটা তাহলে 39.3 এমপিএ স্ট্রেস পাওয়া যাবে তোমার এটাতে আর কি, ঠিক আছে? সো আগেও আমরা করছিলাম, উই ক্যান কম্পেয়ার দিস ভ্যালুজ, কাজেই আমরা দেখতেই পাবো যে আসলে এটা কি হয়েছে, ঠিক আছে? সো আগেরটা ছিল কত, এক্সাম্পল 3, এক্সাম্পল 3 তে আমরা একটু ফেরত যাই ভ্যালুটা দেখার জন্য। এখানে আমরা দেখলাম যে 34.5 এবং 43.1, বাট এটা কোথায় দেখছি সেটা খেয়াল করো, আমরা দেখছি হলো এই জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু, এই জায়গায় মিনিমাম ভ্যালু, আর এখন আমরা ক্যালকুলেট করছি মাঝখানে। সো এখানে ছিল কত দেখো 43.1 আর 34.5, তো মাঝখানে তুমি বুঝতেই পারো যে এটার এভারেজ যেটা সেটা আসতে পারে আর কি। সো এভারেজ করে দেখলে দেখবা যে it is very close to our calculated value of কত যে 39.5 নাকি জানি আমরা দেখলাম সেটা, ঠিক আছে? সো সো এটা হলো তোমার এই এই 39.3, এটা সলিউশন। আরেকটা প্রবলেম আমাদের দেখা দরকার, সেই জন্যই হ্রাস করা যে তোমার 35 বাজে আর কি। সো আরেকটা প্রবলেমে দেখো এবার যে একটা কম্বাইন্ড বা কম্পোজিট সেকশন আছে, এখানে কি আছে দেখো, নিচে একটা হলো রেক্টেঙ্গুলার সেকশন আছে, ঠিক আছে? যার এখানে থিকনেস 3, এখানে থিকনেস 3, এখানে থিকনেস 4, ঠিক আছে? সো ইট ইজ অলসো 3 আর কি, যে জিওমেট্রি থেকে বোঝা যাচ্ছে যেটা। এর উপরে একটা সলিড রেক্টেঙ্গুলার সেকশন আছে যেটা হচ্ছে তোমার এইটা 10 মিলি, মানে থিকনেস 10 মিলি, আর এখান থেকে এই পর্যন্ত দেখানো আছে 30 মিলি, তার মানে বি ইজ ইকুয়াল টু 30, টি ইজ ইকুয়াল টু 10। এর উপরে আবার একটা গোল শ্যাফট আছে যার এই ডাইমেনশন, দ্যাট মিন্স রেডিয়াস ইজ ইকুয়াল টু 10 mm, ঠিক আছে? সেই যদি হয়ে থাকে, এখন কি বলছে জিওমেট্রি বোঝার পরে আমরা প্রশ্নটা দেখি। একটা অ্যালুমিনিয়াম এর মেম্বার আছে, কি হয়েছে, তার উপরে টর্ক 300 নিউটন মিটার অ্যাপ্লাই করা হয়েছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস দ্যাট উড ডেভেলপ ইন দ্য 3 ডিফারেন্ট পার্টস, একটা দুইটা তিনটা, এগুলির আবার নাম্বারও দেওয়া আছে 1 2 3, ওকে? সো এক যদি তুমি বলো এটাকে বলতে হবে, বইতে যদি বা তোমার পরীক্ষার প্রশ্ন যদি এরকম নাম্বার দিয়েই দেয়। তাহলে 3 ডিফারেন্ট পার্টসে বলা হয়েছে কি এগুলার শিয়ার স্ট্রেস বের করতে, আর ফাইন্ড দ্য টরশনাল স্টিফনেস অফ দ্য মেম্বার। এটা টরশনাল স্টিফনেস কত, নেগলেক্ট স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন আমরা জানি যে আসলে যেখানেই মেম্বারের রিএন্ট্রেন্ট কর্নার, মানে এই ধরনের কর্নার গুলা থাকে, অথবা যেখানে মেম্বারের জিওমেট্রি চেঞ্জ হয়ে যায়, অল অফ এ সাডেন আরেকটা অ্যাটাচমেন্ট আসে, এইসব জায়গায় স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, এবং সেটা আমরা নর্মাল ইলাস্টিক থিওরিতে যেটা ক্যালকুলেট করি
সেটা দিয়ে হয় না আর কি, ঠিক আছে। সো ওটার জন্য আবার একটা কনসেন্ট্রেশন ফ্যাক্টর অ্যাপ্লাই করতে, বাট এখানে আমাদেরকে সেই লিভারেজ দেওয়া আছে যে নেগলেক্ট স্ট্রেস কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে তাহলে কি হলো, এখন যেটা ঘটতেছে, স্ট্রেস কনসেন্ট্রেশন নেগলেক্ট করে বলা হয়েছে যে এটাতে কোথায় কত স্ট্রেস ডেভেলপ করতে পারে। এখন এই ধরনের তো একটা কম্বাইন্ড মেম্বারের জন্য আমার হাতে কোনো ফর্মুলা নাই, কিভাবে করব যেটা সেটা আমরা বুঝতে পারি যে আসলে এটা যদি একটা মেম্বার হয়, টর্ক অ্যাপ্লাই করার পরে কি হবে, রোটেশন যাই হোক না কেন সবাই সেম পরিমাণে রোটেট করবে, ঠিক আছে। তার মানে টর্কটা আসলে এই তিনটা পার্টের মাঝে এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে এভরিবডি রোটেটস দ্য সেম অ্যামাউন্ট। সেটা যদি না হয় কি হবে, এর রোটেশন যদি কম হয়, এর রোটেশন যদি বেশি হয়, এই জায়গায় ভেঙে যেতে হবে। ডিসপ্লেসমেন্ট যদি কম্পারেবল হতে হয় তাহলে ঘুরতে হলে পুরা জিনিসটারই একইভাবে ঘুরতে হবে। এটার উপরে টর্ক অ্যাপ্লাই করলে তুমি যে কোনো জিনিসে মনে করো এই তিনটা পার্টে তুমি লাইন আঁকো, যদি সহজে বোঝার জন্য, সে মনে করো এই একটা অ্যাক্সিস আঁকলা তুমি, এই একটা অ্যাক্সিস আঁকলা, যেখানে সেন্টার্ড হোক না কেন। এখন ঘুরার পরে রোটেশন যদি সেম না হয় সবদিকে যদি সেম না হয়, একটা যদি এরকম একটা যদি এরকম হতে চায়, তাহলে কি এই জায়গায় জিনিসটা থাকবে নাকি, এটারে তো ভেঙে ফেলবে। সো তোমার এই জায়গায় তোমার জিনিসটা টিকবে না। তাহলে তাহলে যদি একই মেম্বার হিসেবে তাকে সাস্টেইন করতে হয়, রোটেশনটা থ্রু আউট সেম হইতে হবে, সেটা যেদিকেই ঘুরুক না কেন। সো অ্যাঙ্গেল অফ টুইস্ট সবারই সেম হতে হবে, ঠিক আছে। এইটা বোঝা যায় আর কি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করি আমরা কিভাবে, দেখো অ্যাঙ্গেল অফ টুইস্টের সাথে আমরা স্টিফনেসকে আসলে কোরিলেট করে আসছি, যে ইউনিট রোটেশনের জন্য যে টর্ক লাগে সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট বলছি, ঠিক আছে। তাহলে আমরা মানে ইউনিট রোটেশনের জন্য কার কত টর্ক লাগে সেটা যদি বের করতে পারি এবং টোটাল টর্কটাকে যদি সেভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে সবাই সেম রোটেশন হতে হলে কে কতটা টর্ক শেয়ার করে। তাহলে সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমরা প্রত্যেকটার 1 2 3 এর জন্য টরশনাল স্টিফনেস বের করে ফেলি। তাহলে 1 2 3 বলতে বইয়ে যেভাবে 1 2 3 আছে সেটাই আমরা ফলো করার চেষ্টা করি। তাহলে দিস ইজ তোমার মেম্বার 1। তাহলে সার্কুলার মেম্বারের জন্য অ্যাঙ্গেল অফ টুইস্ট কত ছিল, টরশনাল স্টিফনেস কত ছিল, আমরা সরাসরি সেখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। সো সার্কুলার মেম্বারের জন্য ছিল, এই দেখো সার্কুলার মেম্বারের জন্য ছিল IPG/L, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এটার জন্য লিখবো কি, আমরা সরাসরি এটার জন্য লিখবো IPG/L, এটা আমরা সরাসরি লিখে ফেললাম। তারপরে কি আছে দেখো, মেম্বার নাম্বার 2, এটা হচ্ছে একটা সলিড রেক্টেঙ্গুলার সেকশন। তাহলে একটু আগেই বোধহয় আমরা আজকে এই ক্লাসের শুরুতে যেটা দেখেছিলাম এটার জন্য কেটি দেখে আসছি। তাহলে KT2 কি হবে, বিটা BT3G/L। তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা এখানে লিখে ফেলবো উইদাউট ডুইং এনিথিং, বিটা BT3G/L। এরপরে আছে কি, এরপরে আছে তোমার 3 নাম্বারটা হচ্ছে কি একটা হলো টিউবুলার সেকশন, যেখানে আবার থিকনেস গুলা ভ্যারি করে, 4 3 এরকম দেখা যাচ্ছে আর কি। তাহলে হলো টিউবুলার সেকশনের জন্য টরশনাল স্টিফনেস এর ফর্মুলা হচ্ছে এটা, এটাও আমরা সরাসরি এখানে লিখে ফেলি, ঠিক আছে। সো 3টা ফর্মুলা আমরা পিক করে নিয়ে আসলাম স্টিফনেসের জন্য। তার মানে হলো যে এইটাতে যদি ইউনিট রোটেশন হয় সেটার জন্য কত টর্ক লাগে আমরা বের করতে পারবো, এটাতে যদি ইউনিট রোটেশন হয় তাহলে সেটার জন্য কত টর্ক লাগে সেটা বের করতে পারবো, এটাতে ইউনিট রোটেশন হতে হলে কত টর্ক লাগে সেটা বের করতে পারবো। এবং এখানে দেখো সবগুলোই জিওমেট্রিক প্রপার্টি। তাহলে জিওমেট্রিক প্রপার্টি যদি আমরা বসায় দিই, জিওমেট্রিক আর ম্যাটেরিয়ালের জিটা আছে আর কি, আদার প্রপার্টিজ এর জিওমেট্রিক প্রপার্টি। তাহলে সেগুলো যদি বসায় দিই, প্রথমটার জন্য কি আসে, আইপি আমরা বের করতেই পারি পাই C⁴ বা পাই D⁴/32, হোয়াটএভার ইউ প্রেফার। আমরা এখানে সি একবারে মানে রেডিয়াস যেহেতু একবারে দেওয়াই আছে সেটা বসা দিতে পারি। তাহলে পাই C⁴/2 G/L, এল এর মতো থাকতে দাও, এল সবারই যেহেতু একই এল, কাজেই এবং সবারই যেহেতু একই ম্যাটেরিয়াল, এগুলারে আমরা আলাদাভাবে কমন রেখে দিই। পরে যদি ভ্যালু দেওয়া থাকে তখন আমরা দরকার হলে ইউজ করবো, আদারওয়াইজ এগুলাকে আমরা এক সাইডে রেখে দিই, সবার জন্য এটা আসবে। তাহলে বাকিটাকে আমরা হিসাব করে এটা পেলাম। দেন দ্বিতীয়টা কি, বিটা BT3G/L। তাহলে এখন বিটা লাগবে আমার, বিটা কিভাবে পাবো, দেখো এখানে ডাইমেনশন যেভাবে দেওয়া আছে সেটা হলো যে
আমরা সেন্টার টু সেন্টার লাইন ডাইমেনশন ইউজ করব, ঠিক আছে, এটা মনে রেখো। সো সেন্টার লাইন হলো এটা, এই ডাইমেনশনটা আমরা ইউজ করব আর কি। এটাতে 30 থেকে আবার 2 বিয়োগ করে 28 করার চেষ্টা করব না, ঠিক আছে, জাস্ট আমরা এই ডাইমেনশনটা ইউজ করব, 30 ইউজ করব। তাইলে মানে সোজা কথা এটা সেন্টার লাইন পর্যন্ত। তাইলে বি হচ্ছে কত আর টি হচ্ছে কত, এখান থেকে আমরা রিড করে যাই। বি হচ্ছে 3, টি হচ্ছে 10, তাহলে বি বাই টি হবে 3, তাই না? তাহলে বি বাই টি যদি 3 হয়, আমরা বিটাটা ওই টেবিল থেকে খুঁজে আনবো। 3 এর জন্য আচ্ছা সরাসরি পাওয়া গিয়েছে 0.263, যদি না হয় ইন বিটুইন পড়তো, আমরা যেটা বলছিলাম লিনিয়ার ইন্টারপোলেশন করে আলফা বিটা যেগুলি যখন দরকার হবে সেটা নিয়ে আনিব। তাহলে এখানে সরাসরি আমরা 0.263 পাইছি, বাট সব সময় তোমার পরীক্ষার সময় আর পাওয়া যাবে না, এটা মাথায় রেখো, লিনিয়ার ইন্টারপোলেশন লাগবে। তাহলে আমরা নিয়ে আসলাম 0.263। বি এর ভ্যালু এখানে দেখতে পাইতেছি 30, টি এর ভ্যালু আছে 10, তাহলে এই ভ্যালু বাকি দুইটা আমরা সরাসরি বসাই দিলাম, জি বাই এল রাখলাম, তাহলে এটা সিম্পলিফাইতে এটা আসলো। দেন আসলো কি, এটার জন্য ফর্মুলা ছিল 4a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএস বাই টি জি বাই এল, জি বাই এল রে জি বাই এল এর মতো একসাথে রেখে দাও। তাহলে 4a স্কোয়ার কথাটার মানে কি, আমরা দেখি যে এ আসলে কি। এ হলো আসলে সেন্টার লাইন দিয়ে যে এনক্লোজড এরিয়াটা সেটা। তাইলে সেই এরিয়াটা কত, আমরা ডাইমেনশনের দিকে যদি তাকাই, একটা ডাইমেনশন হচ্ছে তোমার কত 40, আর একটা ডাইমেনশন হচ্ছে 20। তাহলে 20 ইন্টু 40 কিন্তু এখানে আমরা যে লাল এরিয়াটা বের করলাম সেন্টার লাইনের এরিয়া, সেটা পেয়ে যায়। তাহলে এ হচ্ছে 20 ইন্টু 40 বা 40 ইন্টু 20 হোয়াট এভার ইউ সে, এ স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার, 4 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 40 ইন্টু 20 তার স্কোয়ার গেল। আর আছে কি, এই পুরাটার মধ্যে সামেশন অফ ডিএস বাই টি, ঠিক আছে। তাহলে পুরাটার মধ্যে যদি সামেশন অফ ডিএস বাই টি হয়, ডিএস বাই টি যদি এই মুহূর্তে বুঝতে অসুবিধা হয়, আমরা একটু ফিরত যাই ওখানে, যে ডিএস বাই টি আসলে কিসের থেকে আসছে। ডিএস বাই টি হইলো কি, লেন্থ ডিভাইড বাই তার থিকনেস, তাই না? তাহলে লেন্থ বাই থিকনেস ইজ দা ডিএস বাই টি আর কি। তাহলে ডিএস বাই টি আমরা বুঝলাম লেন্থ ডিভাইড বাই থিকনেস। তাহলে আমরা ফিরত যাই যেখানে ছিলাম সেখানে, আমাদের ডিএস বাই টি কি হবে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে এই লেন্থটা হচ্ছে কত 20, তার থিকনেস হইল 3। এই লেন্থটা হচ্ছে, সরি তোমার অ্যানোটেশন লাগবে, এই লেন্থটা হচ্ছে তোমার 20, তার থিকনেস 3। তাহলে এখানে ডিএস বাই টি হইল 20 বাই 3, এখানে কত 40 বাই 3, ঠিক আছে, 20 বাই 3 আর এখানে 40 বাই 4। তাহলে অল ডিএস বাই টি এই পুরা এরিয়ার উপরে যদি আমি যোগ করি তাহলে কত আসে, ফুল মেম্বারটার উপরে যদি আমি যোগ করি 20 বাই 3 যোগ 40 বাই 3 যোগ 20 বাই 3 যোগ 40 বাই 4 ডিএস বাই টি। সো দিস আর দ্য ডিএস বাই টি, আমরা বসায় দেই। তাহলে দুইটা 20 বাই 3 এই যে এখানে একটা 20 বাই 3, এখানে একটা 20 বাই 3, সেজন্য দুইটা 20 বাই 3, আর একটা হলো তোমার এই যে 40 বাই 3, সেটা হলো এই 40 বাই 3 একটা। সো তিনটারে বাইরে একবারে নিয়ে 1/3 রে একবারে লেখা আছে আর কি বইতে, সো এটা কনফিউজড হওয়ার কিছু নেই, এটা নিজের বসাইলেই বুঝবো। আর এটা হলো 40 বাই 4, সেটা হলো এই 40 বাই 4। তো এই পার্টটাকে আমরা এখন ক্যালকুলেটরে ফেলে হিসাব করে ফেলি, সেটা আসে এটা। তাইলে দেখো আমরা আসলে কি বাইর করলাম, আমরা বাইর করলাম যে ইউনিট রোটেশনের জন্য, ইউনিট রোটেশন যদি সবগুলা, মানে সোজা কথা হলো যে এটা যদি একটা মেম্বার অরিজিনালি এরকম থাকে, টর্ক অ্যাপ্লাই করার পরে সে যদি ভেঙে যায় তাহলে আমার পক্ষে অঙ্ক করা সম্ভব না। সে লিনিয়ার ইলাস্টিক্যালি যদি বিহেভ করে তাহলে কি হবে, সে ইউনিফর্মলি রোটেট করে যাবে, এও যা রোটেট করবে, এও তা রোটেট করবে, এও তা রোটেট করবে। রোটেশনের যদি কম্পাটিবিলিটি না রাখি তাহলে জয়েন্টে এটা ভেঙে গেছে। এখানে যদি এই দুইটার মাঝে সেম রোটেশন না, এটা ভেঙে যাবে। তাহলে আমরা বাইর করলাম কি ইউনিট রোটেশনের জন্য কে কত টর্ক নেয়। তাহলে পুরা এরিয়াটা যদি গিভেন ক্রস সেকশনটা যদি ইউনিট রোটেশন হইতে হয় কত টর্ক লাগবে, এটা ইউনিট রোটেশনের টর্ক প্লাস এটার ইউনিট রোটেশনের টর্ক প্লাস এটার ইউনিট রোটেশনের টর্ক। তার মানে কি, এই ভ্যালু যোগ এই ভ্যালু যোগ এই ভ্যালু, ইন আদার ওয়ার্ডস তিনটা টর্শনাল স্টিফনেসের যোগফল, তাই না? তাহলে তিনটা টর্শনাল স্টিফনেসের যোগফল আমরা বের করে ফেলি, এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা ভ্যালুকে আমরা যোগ করি, দিস ইজ দ্য টর্শনাল স্টিফনেস, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার টর্শনাল স্টিফনেসের সামেশন। তার মানে ইউনিট রোটেশন দেওয়ার জন্য এই টোটাল ক্রস সেকশনের উপরে এই পরিমাণ টর্ক আমাকে অ্যাপ্লাই করতে হবে।
তাহলে আমাকে বলো ইউনিট রোটেশনের জন্য টোটাল ক্রস সেকশনে যদি এই পরিমাণ টর্ক লাগে, আমার এখানে লাগছিল এই টর্ক একে, 2 লাগছিল এই টর্ক, 3 লাগছিল এই টর্ক, তাহলে সামেশন অফ টর্ক থেকে আমি বলতে পারি যে যখন K1 প্লাস K2 প্লাস K3 টর্ক এই মেম্বারের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, সে ইউনিট রোটেশন করছে সবগুলা। তাহলে এট দ্য সেম টাইম টোটাল K1 প্লাস K2 প্লাস K3 টর্ক যখন অ্যাপ্লাই করা হয়েছে, তখন এ নিয়েছে K1 টর্ক, বা আমি যে টর্কটা অ্যাপ্লাই করেছি K1 প্লাস K2 প্লাস K3, সেটার থেকে এ নিয়েছে K1 টর্ক, এটা নিয়েছে K2 টর্ক, এটা নিয়েছে K3 টর্ক। কাজেই আমরা যদি বলি K1 ডিভাইড বাই, এইটার দিকে তাকাও, K1 ডিভাইড বাই সাম অফ K যদি বলি, তাহলে আমি অ্যাপ্লাইড টর্কের কতটা এখানে যায় সেটা বলতে পারবো। K2 ডিভাইড বাই সাম অফ K যদি বলি, তাহলে অ্যাপ্লাইড টর্কের কতটা মেম্বার 2 তে যায় সেটা বলবো, এবং K3 ডিভাইড বাই সাম অফ K যদি বলি, তাহলে অ্যাপ্লাইড টর্কের কতটা এখানে যায় সেটা বলতে পারবো। লজিকটা বোঝা গিয়েছে কিনা খেয়াল করো, যে মেম্বার যদি ভেঙে না যায়, সবাই সেম অ্যামাউন্টে রোটেশন করবে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অফ রোটেশন ইজ, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য টর্ক। এরপর আমরা যেটা বললাম যে ইউনিট রোটেশনের জন্য এর এত টর্ক লাগে, ইউনিট রোটেশনে এর এত K1 K2 K3 আর কি। মেম্বার যদি ইউনিট রোটেশন করে, তাহলে টোটাল টর্ক অ্যাপ্লাইড কত, এই তিনটা সামেশন, এবং এই তিনটা সামেশন যদি টোটাল টর্ক হয় এর কাছে কত যায়, তখন যায় K1। তাহলে অ্যাপ্লাইড টর্ক ইনটু K1 ডিভাইড বাই K1 প্লাস K2 প্লাস K3 হইলো যখন একটা টর্ক টি অ্যাপ্লাই করি, সেটার থেকে এটার কাছে সেটা যাবে। তাহলে আমরা লিখতে পারবো কি, T1 কি লিখবো, T1 ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড টর্ক কে গুণ করবো কি দিয়ে, এটার K1 ডিভাইড বাই সাম অফ K1 প্লাস K2 প্লাস K3। যখন অ্যাপ্লাইড টর্কের মান T, তখন T2 যদি এটাতে যায়, T2 কত হবে, T2 হবে T কে কাকে দিয়ে গুণ করব, K2 ডিভাইড বাই সাম অফ তিনটার K। এটাতে কত টর্ক যায়, এটাকে যদি বলি যে T3 টর্ক যায়, T3 কত হবে, T3 হবে T ইন্টু উপরে K3 ডিভাইড বাই K1 প্লাস K2 প্লাস K3, কারণ হোয়াট এভার দ্য রোটেশন ইজ, সবাই সেম রোটেট করবে, তাহলে একই রেশিওতে যেতে হবে আর কি। সো এই লজিকটা যদি বোঝা যায়, আমরা তিনটা টর্কই বের করে ফেলতে পারি, ঠিক আছে। এবং তিনটা টর্ক যেই মুহূর্তে আমরা বের করে ফেলবো, খেয়াল করো একটু, বইয়ের সাথে খেয়াল করার বিষয় আছে, সবগুলি টি লেখা আছে, ঠিক আছে, অল অফ দিস আর নট টি। এটা হবে T1, এটা হবে T2, এটা হবে T3, ঠিক আছে। এখানে খেয়াল করো যে ম্যাগনিটিউড, আচ্ছা এই যে, তাহলে আমাদের ওয়ান্স আমাদের টর্ক T1 T2 T3 বের হয়ে গেছে, আমরা কি করব, এগুলোর জন্য যেই ফর্মুলা, সার্কুলার সেকশনের জন্য ফর্মুলা ছিল কি, টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি। তাহলে মেম্বার নাম্বার 1 যেটা বইতে দেওয়া ছিল, 1 হচ্ছে একটা সার্কুলার ক্রস সেকশন, তাহলে সেটার জন্য টিসি ওভার আইপি ইজ দা ফর্মুলা। এখন হোয়াট টি, পুরা টি তো আর এ নাই, তাইলে 1 এর কাছে যে টিটা গেছিল সেটা হচ্ছে ইউজ করতে হবে এখানে, সেটা তাইলে 1 এর কাছে কিভাবে বের করব, যেটা আমি বললাম যে 1 এর স্টিফনেস ডিভাইড বাই তিনটার স্টিফনেস এর যোগফল ইনটু টোটাল অ্যাপ্লাইড টর্ক টি। তাহলে টোটাল অ্যাপ্লাইড টর্ক ছিল হলো আমার কত, 300, টোটাল অ্যাপ্লাইড টর্ক হলো 300, 300 কে ভাগ করব কত দিয়ে, এই তিনটার যোগফল দিয়ে গুণ করব শুধু এটা দিয়ে, মানে উপরে এটা, নিচে এই তিনটার যোগফল, 300 কে এটা দিয়ে গুণ করলে তাহলে 1 এ কতটা টর্ক যায় সেটা আমি পেয়ে যাব, এবং সেটা হচ্ছে, দেখো ক্যালকুলেটরে ইউজ করে দেখো, এটা 50.4, দ্বিতীয়টার জন্য আসবে 25.3, এবং নিচেরটার জন্য আসবে 224। তাহলে তাদের করসপন্ডিং এখন টাউ ম্যাক্স এর যে ফর্মুলা সেটাতে বসায় দাও, টিসি ওভার আইপি তে বসাও, এগুলা ভ্যালু বসায় দাও, এটা আসে 32.1। দ্বিতীয়টার জন্য আমাদের মনে আছে এটা একটা সলিড রেক্টেঙ্গুলার সেকশন, তাহলে এটার জন্য টর্কের ফর্মুলা আজকের শুরুতেই আমরা দেখছি যে টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টর্ক ডিভাইড বাই আলফা বিটি স্কয়ার, সেই বি বাই টি ইজ ইকুয়াল টু 3 ধরে আমরা একবার দেখে আসছি যে বিটা কিভাবে পাই। একইভাবে আমরা আলফাটা রিড করব, সরাসরি পাওয়া গেলে সরাসরি নিব, আদারওয়াইজ আমরা ইন্টারপোলেট করব। তাহলে নিয়ে আলফা বসায় দিলে এটার ভ্যালু আসে 31.6। এবং এই ধরনের হলো টিউবের জন্য আমরা দেখে আসছি যে একদম ক্লাসের শুরুতে আমরা টি বাই টোয়াইস এটি দেখছিলাম, টি বাই টোয়াইস এটির থেকে আমরা তাহলে বসায় দিই, টি এর মান অলরেডি আমরা বের করছি যে এখানে কত যাবে, সেটা বসায় দিলাম টি। এখন কথা হলো যে কোথায় ম্যাক্সিমাম হবে, আমরা জানি যে এই বরাবর, মানে আমি যদি আইডেন্টিফাই করি একটু এটার মধ্যে, এটা এখানে ম্যাক্সিমাম হইতে পারে অথবা এখানে ম্যাক্সিমাম হইতে পারে, তাই না। আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম যে রেক্টেঙ্গুলার যদি হয়ে থাকে এই আর এই,
these are the two possible locations. তাহলে এখন দেখো কি বসাবা, থিকনেস কত বসাবা, যেটা বেশি সেগুলি বসানোর উপায় নেই, বেশি দিয়ে ভাগ করলে, বেশি সংখ্যা দিয়ে ভাগ করলে ভ্যালুটা ছোট হয়। তাহলে টি এর ভ্যালু বসাবো কত, 4 আছে 3 আছে, ঠিক আছে, 4 আছে 3 আছে, তাহলে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে বেশি হবে আর কি সংখ্যাটা, তোমার টাউ এক্স এর ভ্যালু বেশি হয়ে যাবে। তাহলে আমি ভাগ করব এখানে কত দিয়ে, এখানে 3 দিয়ে ভাগ করব। তাহলে এ এনক্লোজড এ কত, 40x20, তাই না, এনক্লোজড এটা হচ্ছে তোমার এই যে 40x20 এই এরিয়াটা। তাহলে টি বাই টোয়াইস এটি, টি তো বের করা হলো এখান থেকে যে কত যাবে এর কাছে, তাহলে সেটা হলো বসা দেওয়া হলো তোমার 224 × 10⁻³ আর 2 তো 2ই, এ হলো এখান থেকে যে 40x20 এটা, আর থিকনেস বসাবো, মিনিমাম থিকনেস বসাইলে ম্যাক্সিমাম স্ট্রেস পাবো যেহেতু থিকনেস দিয়ে ভাগ আছে আর কি। তাহলে 4 না বসায় আমরা 3 বসাবো। সো দিজ আর দ্য 3 ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট উইল ডেভেলপ ইন দিস কম্পোজিট সেকশন আর কি। তাহলে মূল কনসেপ্টটা ছিল কি, মূল কনসেপ্টটা ছিল যে আসলে মেম্বার যদি ভেঙে না যায় তাহলে তাকে সবগুলা পার্টকেই একইভাবে রোটেট করতে হবে, ঠিক আছে। সেটার জন্য আমরা স্টিফনেসটা ইউজ করছি, কারণ স্টিফনেসটা ইন্ডিকেট করে কাকে, ইউনিট রোটেশনের জন্য যেই টর্ক। সেখান থেকে আমরা বললাম যে ফাইন, এর জন্য 1 এর জন্য লাগে K1 টর্ক ফর 1 রোটেশন, 2 এর 1 রোটেশন দিতে লাগে K2, 3 এর 1 রোটেশন দিতে লাগে K3। তাহলে আমি টোটাল টর্ক যদি K1 প্লাস K2 প্লাস K3 অ্যাপ্লাই করি তাহলে পুরো ক্রস সেকশনটা 1 রোটেশন করে। সেটা থেকে আমরা বুঝলাম কি, টোটাল টর্ক যদি আমরা K1 প্লাস K2 প্লাস K3 অ্যাপ্লাই করি তখন 1 নেয় K1 টর্ক। তাইলে আমি বলতে পারি যে টর্ক অ্যাপ্লাই করি না কেন সেটাকে K1 বাই K1 প্লাস K2 প্লাস K3 দিয়ে গুণ করে দিলেই আমি 1 কত নেয় টর্ক সেটা পেয়ে যাব। 2 এর জন্য বলবো কি, অ্যাপ্লাইড টর্ক যেটা আছে সেটাকে K2 ডিভাইড বাই K1 প্লাস K2 প্লাস K3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 2 কত টর্ক নেয়। সিমিলারলি 3 কত টর্ক নিবে, সে নিবে হইলো টোটাল যে অ্যাপ্লাইড টর্ক সেটাকে আমি যদি K3 ডিভাইড বাই K1 প্লাস K2 প্লাস K3 দিয়ে গুণ করি সে নিবে সেই টর্কটা। সেই লজিকে আমরা বের করলাম যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলা কতটা টর্ক নিবে। দেন আমরা কি করলাম, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোর জন্য আমাদের শিয়ার স্ট্রেসের ফর্মুলা আছে, সেই শিয়ার স্ট্রেসের ফর্মুলাটাতে আমরা সরাসরি চলে গেলাম, তার জিওমেট্রি থেকে আমরা এই ভ্যালুগুলা রিড করে বসায় দিলাম এবং তার উপরে শেয়ার টর্ক কত সেটা আমরা ক্যালকুলেট করে নিয়ে আসছি। আমি যেটা বললাম যে এখানে আসলে এগুলি হবে T1 T2 T3 লেখা উচিত ছিল আর কি, ঠিক আছে। সো এটা কারেকশন করে নিও, T1 T2 T3 যাই থাকুক না কেন বইতে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিলাম। কিছু জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করার থাকলে করতে পারো। সিয়াদ দেখো কিছু জিজ্ঞেস করার আছে নাকি? স্যার সিটির সিলেবাস কি স্যার দেওয়া হয়েছে? সিটির সিলেবাস তো তোমরাই আমারে বললা এই চ্যাপ্টারের উপরে দিবা আগামী সপ্তাহে, তাহলে সিলেবাস তো গিভেন।